তিনজনেই খানিকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপর তাদের তিনজনেরই দৃষ্টি কেমন করে আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হয়ে পড়ল। সেখানেই বাড়ির সেই লোভী মেয়েটির ললাভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে তার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়ে বেড়ে উঠেছে। সামাজিক মাধ্যমের খুঁড়োর কলের পিছনে ছুটতে ছুটতে আপামর বাঙালি বইয়ের খিদে আর তেমন অনুভব করে না। বই হলো সেই জানালা যার ওপারের পৃথিবীর আলো আমাদের মনের চার দেওয়ালকে আলোকিত করে। তাই সেই আলোর খোঁজেই বিশ্ব সাহিত্যের সমুদ্র মন্থন করে আহরণ করা কিছু অনবদ্য সৃষ্টি নিয়ে আমাদের এই বিশেষ সম্ভার বইঠেক। বাংলা সাহিত্যের খ্যাতনামা কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার সাহিত্যকর্মে শৈশব সারল্যের প্রকৃতি রংতুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বারবার। সাথে শিশু মনের নিবিড় সম্পর্কের পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিখুঁতভাবে রেখে গিয়েছেন সাহিত্যপ্রেমীদের মনের অন্তরালে। আজ তারই বহু প্রচলিত গল্পগ্রন্থ মেঘমল্লারের অন্তর্গত পুঁইমাচা গল্পটি নিয়ে এসেছে আমাদের বইঠেক। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি গল্পের সূত্রধর স্বর্ণদ্বীপ। শুরু হচ্ছে আজকের নিবেদন পুঁইমাচা। সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়ে স্ত্রীকে বললেন, কই গো, এই একখান বড় বাটি বা ঘটি কিছু দাও তো। এই যে তারক্ষুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি গে। স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়ায় বসে শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঁটি ঢুকিয়ে 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঁটি লগ্নে জমানো তেলটুকু সংগ্রহ করে চুলে মাখছিলেন। স্বামীকে দেখে তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টেনে দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বের করে দেবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বললেন না। সহায় হরি এগিয়ে এসে বললেন, আরে কি হলো, বসে রইলে যে বড়? দাও না একটা বাটি বা ঘটি। আহ, এই খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি বুঝি আবার ওই তেল মাখা হাতে ছবে না নাকি? অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলো দেখিনি? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হলো। এটা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থিরভাব মাত্র, তা বুঝতে পেরে তিনি মরিয়া হয়ে ঝড়ের প্রতীক্ষায় রইলেন। একটু আমতা আমতা করে বললেন, কেন, কি আবার? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বললেন, দেখো, রঙ্গ করো না বলছি। ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না? এত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়িতে। কেবল বাগদিপালায় দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, বুঝলে? সমাজে থাকতে হলে সেই রকম মেনেও চলতে হয়। এই ব্যাপার? আমি ভাবি না জানি কি ব্যাপার। এক ঘরে, সবাই এক ঘরে করেছেন আমাদের। এবার বাকি আছেন কে? না কালীময় ঠাকুর। ওহ, কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা নাকি একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই। চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তো আর এমন কি কঠিন কথা? আর সত্যি তো, এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠেছে, হলো 15 বছরের। বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে শুনি? লোকের চোখ নেই।
না বিয়ে দেবার গা, না কিছু। আমি কি যাব এবার পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে উপস্থিত থাকবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমবার কোনো সম্ভাবনা নেই বুঝে সহায় হরি দাওয়া থেকে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠিয়ে নিয়ে খিড়কি দুয়ার লক্ষ্য করে যাত্রা করলেন। কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখে হঠাৎ থেমে গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলে উঠলেন, এসব কি রে খেন্তিমা? এসব কোথা থেকে আনলি? 14-15 বছরের একটি মেয়ে দুটি ছোট ছোট মেয়ে সঙ্গে নিয়ে বাড়ি ঢুকল। তার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলি মোটা ও হলদে। হলদে চেহারা দেখে মনে হয় কারা পাকা পুঁই গাছ উপড়িয়ে ফেলে উঠোনের জঙ্গল তুলে দিচ্ছিল। মেয়েটি তাদের উঠোনের জঞ্জাল প্রাণপণে তুলে এনেছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো একটি দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কালো ও অগোছালো, বাতাসে এলোমেলোভাবে উড়ছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে একত্র করে আটকানো। পিনটির বয়স খুঁজতে গেলে প্রাগ ঐতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরে তার পশ্চাদতীর্ণের হাত থেকে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি নিয়ে বাবার সামনে মেলে ধরে বলল, চিংড়ি মাছ বাবা, গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম। দিতে চায় না, বলে তোমার বাবার কাছে নাকি 8 দিনকার 2 পয়সা বাকি। আমি বললাম, দাও না গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁইশাকগুলো ওই ঘাটের ধারে রায় কাকা দিয়ে বলে, নিয়ে যা, কেমন জানি মোটা মোটা। নিয়ে যা? আহা, কি অমর্ত্যই না দিয়েছে তারা! পাকা পুইটাটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত। নিয়ে যা! আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে তাদের আর নিজের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। ধারি মেয়ে, বলে দিয়েছি না তোমায়, বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এপাড়া সেপাড়া ঘুরে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। কোথায় শাক, কোথায় বেগুন, আরেকজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাশ। ফেল বলছি, ওসব ফেল দেখিনি। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চেয়ে হাতের বাঁধন আলগা করে দিল। পুঁইশাকের বোঝা মাটিতে পড়ে গেল। যা তো রাধি, ওই আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। ফের যদি বাড়ির বার হতে দেখেছি, তবে ঠ্যাং খোড়া না করি তো আমার নাম অন্নপূর্ণা চাটুর্যে নয়, এ আমি বলে দিলুম। বোঝা মাটিতে পড়ে গেছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলো তুলে নিয়ে খিড়কি অভিমুখে পা বাড়ালো, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াতে পারল না। অনেকগুলো ডাঁটা এদিকে ওদিকে ঝুলতে ঝুলতে চলল। সহায় হরি ছেলে মেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করত। সহায় হরি আমতা আমতা করে বলতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং। না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার এত নোলা কিসের রে? এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে 2 পাকা পুঁইশাক, ভিক্ষে করে। যা যা, তুই দূর করে বনে দিয়ে আয়। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখলেন তার চোখ দুটো জলে ভরে এসেছে। তার মনে বড় কষ্ট হলো, কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁইশাকের পক্ষাবলম্বন করে দুপুরবেলা স্ত্রীকে চটাতে তিনি আদৌ সাহসী হলেন না। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়ে বাইরে চলে গেলেন। রান্না করতে করতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি মনে পড়ার সঙ্গে সঙ্গে
অন্নপূর্ণার মনে পড়ে গেল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করে বলেছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব তোমাদের। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে গিয়ে উঠোনের ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটা পড়েছিল সেগুলো কুড়িয়ে আনলেন। বাকিগুলো কুড়োনো যায় না, ডোবার ধারে ছাই কাদায় ফেলে দিয়েছে। কুচো চিংড়ি দিয়ে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখে বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয় ভয় তাকালো। দু একবার এদিকে ওদিকে ঘুরে আসতেই অন্নপূর্ণা দেখলেন উক্ত পুঁই শাকের এক টুকরো তার পাতে পড়ে নাই। পুঁই শাকের উপর তার এই মেয়েটির কিরূপ লোভ তা তিনি জানতেন। জিজ্ঞাসা করলেন, কি রে খেন্তিমা, আর একটু চচ্চড়ি দিই? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নেড়ে এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করল। কি ভেবে অন্নপূর্ণার চোখে জল আসলো। চাপতে গিয়ে তিনি চোখ উঁচু করে চালের বাতায় গোজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন। কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বিকেলবেলা সহায় হরি ডাক পড়ল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদবার পর কালীময় উত্তেজিত সুরে বললেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো না, কেষ্ট মুখুজ্জে স্বভাব নইলে পাত্র দেব না করে করে কি কাণ্ডটাই না করলে। অবশেষে কিনা ওই হরির ছেলেকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষে। হ্যাঁ, তার কি স্বভাব! রাম বলো, 6-7 পুরুষে ভঙ্গ, 50 শ্রোত্রিয়। তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? হ্যাঁ, দিন দিন চলে যাচ্ছে। তা বেশি দূর যাই কেন, এই যে তোমার মেয়েটির কথাই ভাবো না। 13 বছর বয়স হয়ে গেল, অথচ তার বিয়ে দেওয়ার কোনো ঠিক নেই। আগে এই শ্রাবণে তো 13। আহা, 13 আর 16 তফাৎটা কিসের শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? তা সে 13 হোক, তাই 16 হোক, তাই 50 হোক, তার জন্য আমাদের দরকার নেই। ওই হিসাব তুমি তোমার কাছেই রাখো। কিন্তু পাত্তর আশীর্বাদ হয়ে গেল, তুমি অমনি বেঁকে বসলে কি জন্য শুনি? ও তো একরকম উৎসর্গ করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা। ওই তো 7 পাকেটে যা বাকি। সমাজে বসে এসব কাজ তুমি করবে, আর আমরা চুপচাপ বসে বসে দেখবো, এ তুমি মোটেও ভেবনি কো। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, তাহলে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে যাও। পাত্তর, রাজপুত্তুর না হলে কি আর পাত্তর মেলে না? গরিব মানুষ দিতে থুতে পারবে না জন্য ওই শ্রীমন্ত চৌধুরীর ছেলেকে ঠিক করেছিলাম। তার লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট নাই বা হলো, তা বলে কি মানুষ নয় নাকি? দিব্যি বাড়ি, বাগান, পুকুর সবই আছে। তাছাড়া শুনলাম এবার নাকি ওই 20 জমিতে 4টি আমন ধানও হয়েছে। ব্যাস, রাজার হাল। 2 ভাইয়ের আর অভাব কি? ইতিহাসটা হচ্ছে এই যে মণিগাঁয়ের শ্রীমন্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ই ঠিক করে দেন। কেন কালীময় মাথা ব্যথা করে সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করতে গেলেন, তার কারণ নির্দেশ করতে গিয়ে কেউ কেউ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধার করেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হবে ইত্যাদি। এ গুজব যে শুধু অবান্তর তাই নয়, এর কোনো ভিত্তি আছে বলেও মনে হয় না। এটা দুষ্টপক্ষের রটনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করে যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খেয়ে কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্রে মেয়ে দেবার প্রস্তাব মনঃপূত না হওয়ায় সহায় হরি সে সম্বন্ধ ভেঙে দেন। দিন 2 পরের কথা। সকালে উঠে সহায় হরি উঠোনে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসছিল তারই আতপে বসে আপন মনে তামাক টানছেন। বড় মেয়ে খেন্তি এসে চুপি চুপি বলল, ও বাবা, যাবি না?
মা ঘাটে গেল? সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চেয়ে দেখলেন। পরে নিম্নস্বরে বললেন, যা তো মা, শিগগির শাবলখানায় নিয়ে আয় দেখি। কথা শেষ করে তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানতে লাগলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত দিয়ে আঁকড়ে ধরে খেন্তি এসে উপস্থিত হলে পিতা পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়ে বেরিয়ে গেল। এদের ভাব দেখে মনে হচ্ছিল এরা বুঝি কারো ঘরে শীত দেবার উদ্দেশ্যে চলেছে। অন্নপূর্ণা স্নান করে সবে কাপড় ছেড়ে উনুন ধরাবার জোগাড় করছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা এসে বলল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছুবে না। তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাবার পথের বাঁ ধারে এক জায়গায় শেওড়া বনভাট রাংচিতা বনচালতা গাছের ঘন বন। শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন থেকে বার হচ্ছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল থেকে ও ডালে খেলে বেড়াচ্ছে। দুর্গা আঙুল দিয়ে দেখিয়ে বলল, খুড়িমা, খুড়িমা, ওই যে দেখো কেমন পাখিটা। পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করে আওয়াজ হচ্ছিল, কে যেন কি খুঁড়ছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকে দাঁড়ালেন, পরে আবার চলতে আরম্ভ করলেন। তারা খানিক দূর যেতেই বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হলো। কাজ করে ফিরতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হলো। বাড়ি ফিরে দেখলেন খেন্তি উঠোনের রৌদ্রে বসে তেলের বাটি সম্মুখে নিয়ে খোপা খুলছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে বললেন, কি রে খেন্তি, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলি এতক্ষণ? এই যে যাই মা, এখন যাবো আর আসবো। খেন্তি স্নান করতে যাবার একটুখানি পরেই সহায় হরি সোৎসাহে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করে কোথা হতে এসে উপস্থিত হলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখে কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চেয়েই বলে উঠলেন, ওই ওই পাড়ার ময়সা চৌকিদার গো। হ্যাঁ, সে রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তো তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল আর আসো না। ওই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। তা বরজপোতার বনের মধ্যে খানিকক্ষণ আগে তুমি কি করছিলে শুনি? আমি? না, আমি কখন? কখনো না, আমি তো এখানে ওই মানে। সহায় হরির ভাব দেখে মনে হচ্ছিল তিনি এইমাত্র আকাশ থেকে পড়লেন। অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে আর 1 কাল আছে। মিথ্যে কথাগুলো আর এখন আমায় বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি। ওই দুর্গার মা ডেকে পাঠিয়েছিল। ও পাড়ায় যাচ্ছি, তখনই শুনলাম বরজপোতার বনের মধ্যে কি সব খপ খপ শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি। সারা পেয়ে অমনি শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিকক্ষণ দূরে গেলাম, দেখি শব্দ। আরে তোমার তো ইহকালও নেই পরকালও নেই, চুরি করতে হয়, ডাকাতি করতে হয়, যা ইচ্ছে করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্যে শুনি? সহায় হরি হাত নেড়ে বরজপোতায় তার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করার চেষ্টা করতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তার বেশি কথা জোগালো না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পৌর্বারপর্য সম্বন্ধও খুঁজে পাওয়া গেল না। 8 ঘন্টা পরে খেন্তি স্নান সেরে বাড়ি ঢুকলে সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চেয়েই নিরীহ মুখে উঠোনের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলছিল।
অন্নপূর্ণা ডাকলেন। খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনে খেন্তির মুখ শুকিয়ে গেল। সেই ইতস্তত করতে করতে মায়ের নিকটে গেলে তিনি জিজ্ঞাসা করলেন, এই মেটে আলুটা তোরা দুজনে মিলে তুলে এনেছিস, তাই না? খেন্তি মায়ের মুখের দিকে একটুখানি চেয়ে থেকে একবার ভূপতিত মেটে আলুটার দিকে তাকালো। পরে পুনরায় মায়ের মুখের দিকে চেয়ে সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও তাকালো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়ে কথা বের হলো না। কিরে, কথা বলছিস না যে বড়? এই মেটে আলুটা তুই এনেছিস কি না? হ্যাঁ। পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো তবে ছাড়বো। বরজপোতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে। সমত্ত মেয়ে বীর যোগ্যী হয়ে গেছে কোন কালে। এই এক গোলা বিজন বন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুরে এসে তোমায় বাঁচাতো শুনি? আমার জোটে খাবো, না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত? হায় হায়, এই মেয়েকে নিয়ে আমি কি যে করব মা। 2-3 দিন পরে একদিন বিকেলে ধুলা মাটি মাখা হাতে খেন্তি মাকে এসে বলল, মা মা, দেখবে এসব? অন্নপূর্ণা গিয়ে দেখলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কণ্টিকারির জঙ্গল হয়েছিল, খেন্তি ছোট বোনটিকে নিয়ে সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করবার আয়োজন করছে এবং ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটি মাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালের গ্রন্থিবন্ধ থেকে ফাঁসি হয়ে যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলে রয়েছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড়মের মস্তিষ্কের মধ্যে অবস্থান করছে, দিনের আলোয় এখনো বের হয়নি। অন্নপূর্ণা হেসে বললেন, দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোতে কেউ? বর্ষাকালে পুঁততে হয়। এখন যে জল না পেয়ে মরে যাবে মা। কেন মা, আমি রোজ জল ঢালবো। দেখো, হয়তো বেঁচে যেতেও পারে। আজকাল রাতে আবার খুব শিশিরও হয়। খুব শীত পড়েছে। সকালে উঠে সহায়হরি দেখলেন তার 2 ছোট মেয়ে দোলাই গায়ে বেঁধে রোদ ওঠার প্রত্যাশায় উঠোনের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করে খেন্তি শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি হতে গোবর কুড়িয়ে আনলে সহায়হরি বললেন, হ্যাঁ তা, হ্যাঁ রে খেন্তিমা, এই সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয় শুনি? দেখ দেখি কি শীত পড়েছে। আচ্ছা বাবা, দিচ্ছি। হ্যাঁ মা, দে দে, এক্ষুনি গায়ে কিছু একটা দে। 5 রকমের অসুখ বিসুখ হতে পারে, বুঝলি নে। সহায়হরি বের হয়ে গেলেন। ভাবতে ভাবতে গেলেন তিনি কি অনেক দিন মেয়ের মুখের দিকে ভালো করে চেয়ে দেখেননি? খেন্তির মুখ এমন সুশ্রী হয়ে উঠেছে। জামার ইতিহাসটা বলে রাখা ভালো। বহু বছর অতীত হলো হরিপুরের রাসের মেলা থেকে সহায়হরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করে আনেন। ছিঁড়ে যাবার পর তাতে কতবার রিফু ইত্যাদি করা হয়েছিল। সম্প্রতি গত বছর থেকে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তার আর গায়ে হয় না। সংসারের এসব খোঁজ সহায়হরি রাখতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে জামাটি থাকত। পৌষ সংক্রান্তি সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাঁশিতে চালের গুঁড়ো, ময়দা ও গুড় দিয়ে চটকাচ্ছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল নিয়ে খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাতা পেড়ে 1 থালা নারকেল কুড়ছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে স্বীকৃত হননি, কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাদারে ঘুরে ফেরে,
তার কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও সূচি নয়। অবশেষে খেন্তিকে নিতান্ত ধরে পড়ে হাত পা ধুয়ে ও শুষ্ক কাপড় পরিয়ে তবে তাকে বর্তমান পদে নিযুক্ত করেছেন। ময়দার গোলামাখা শেষ হলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাতে যাচ্ছিলেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পেতে বলল, ও মা, একটু দাও না। অন্নপূর্ণা বড় গামলাটা থেকে একটুখানি গোলা তুলে নিয়ে হাতের আঙুল 5টি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করে সেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন। মেজমে পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছে নিয়ে মায়ের সামনে হাত পেতে বলল, মা মা, আমায় একটু। খেন্তি সূচি বস্ত্রে নারকেল কুড়োতে কুড়োতে লুব্ধ নেত্রে মাঝে মাঝে এদিকে তাকাচ্ছিল। এ সময় খেতে চাওয়ায় মা পাছে বকে সেই ভয় চুপ করে রইল। অন্নপূর্ণা বললেন, দেখি, নিয়ে আয় তো খেন্তিমা ওই নারিকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্র হস্তে নারকেলের উপরের মালাখানা যাতে ফুটো নেই সেটাকে এগিয়ে দিল। অন্নপূর্ণা তাতে একটু বেশি করে গোলা ঢেলে দিল। মেজমে পুটি বলল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে। রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। এবেলা আবার হবে নাকি? ওবেলা তো ওরা ওরা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিল না, সুরেশ কাকাকে আর হ্যাঁ, তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুক্তোক্তি এসব হয়েছে। হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না, খেদি বলছিল। ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সেতে কেমন ভালো লাগে। অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল নিয়ে খোলায় মাখাতে মাখাতে প্রশ্নের সদুত্তর খুঁজতে লাগলেন। খেদির ওসব কথা। খেদির মা তো ভারী পিঠে করে কি না? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি গেলুম, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। ও মা, কেমন ধরা ধরা গন্ধ! আর পিঠেতে কখনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়া ভাবে এই উক্তি শেষ করে খেন্তি মায়ের চোখের দিকে চেয়ে জিজ্ঞাসা করল, মা, নারকেলের করে একটু নেব? নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে। যা, ওই দিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলে নিয়ে একটু দূরে গিয়ে খেতে লাগল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয় তবে খেন্তির মুখ দেখে সন্দেহের কোনো কারণ থাকতে পারত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বললেন, ওরে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দি। খেন্তিমা, জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয় তো, যা। খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে মনঃপূত হল না সেটা তার মুখ দেখে বোঝা গেল। পুটি বলল, মা, বড়দি পিঠেই খাক, ভালোবাসি। ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাবার পরেই মেজমে পুটি আর খেতে চাইল না। সে নাকি অধিক মিষ্টি খেতে পারে না। সকলের খাওয়া শেষ হয়ে গেলেও খেন্তি তখনও খাচ্ছে। সে মুখ বুজে শান্তভাবে খায়, বড় একটা কথা বলে না। অন্নপূর্ণা দেখলেন সে কম করে 18-19 খানা খেয়েছে। জিজ্ঞাসা করলেন, খেন্তি, আর নিবি? সে পুনরায় খেতে লাগলো। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলতে তুলতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চেয়ে রইলেন। মনে মনে ভাবলেন, খেন্তিমা আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে, এমন ভালো মানুষ। কাজকর্মে বকো, মারো, গাল দাও, তো শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শুনেনি।
বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দুঃসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হয়ে গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন। শহর অঞ্চলে বাড়ি, সিলেট, চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করেছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কি না? জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বের হতে একটু সংকোচ বোধ করছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরে জামাইয়ের হাতে তুলে দিলেন। চোখের জলে তার গলা বন্ধ হয়ে আসলো, কিছু বলতে পারলেন না। বাড়ির বাইরে বের হয়ে আমলকি তলায় বেহারারা সুবিধা করে নেবার জন্য বরের পালকি একবার নামালো। অন্নপূর্ণা চেয়ে দেখলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হয়ে আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চিলির আঁচলখানা পালকির বাইরে সেখানে লুটাচ্ছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাতে তার বুক উদ্বেল হয়ে উঠেছিল। মেয়েটিকে কি অপরে বুঝবে? যাবার সময় কিন্তু চোখের জলে ভাসতে ভাসতে সান্ত্বনার সুরে বলেছিল, বাবা আশেপাশেই আমাকে এলো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ওপাড়ার ঠান দিদি বললেন, তা তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি তো হোক, তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখিয়ে নিয়ে সে একঘেয়েমি সুরে বলল, না, যাবে বই, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বিকেলবেলা উঠোনের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হু হু করত। তার অনাচারী ললাভি মেয়েটি আজ বাড়িতে নেই। যে কোথা থেকে বেরিয়ে এসে লজ্জাহীনার মতন হাতখানি পেতে মিনতির সুরে অমনি বলবে, মা বলবে একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি। দেখতে দেখতে 1 বছরের উপর হয়ে গেছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নেমেছে। ঘরের দাওয়ায় বসে সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলছেন। সহায় হরি তামাক সাজতে সাজতে বললেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা। আমাদের মতন অবস্থার লোকের হচ্ছে ভালো আর কি বা জুটবে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হয়ে বসেছিলেন। দূর থেকে দেখলে মনে হবার কথা তিনি রুটি করবার জন্য ময়দা চটকাচ্ছেন। গলা পরিষ্কার করে বললেন, তা তো আর আমি যা দেব নগদই দেব, তোমার মেয়ের হয়েছিল না? সহায় হরি হুঁকোটায় 5-6টি টান দিয়ে কাস্তে কাস্তে বললেন, বসন্ত হয়েছিল শুনলাম, ব্যাপারটা কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না। 250 টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করে 30টা টাকার কমে তো হবে না। ভেবে দেখলাম কি না, মেয়ের নামে নানা নিন্দে ওঠালে। ছোট লোকের মতন চলে, হাবাতে ঘরের মতন খায়, আরো কত।
মাসে মেয়েটাকে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না, বুঝলে? সহায় হরি হঠাৎ কথা বন্ধ করে জোরে মিনিট কতক ধরে হুঁকোয় টান দিতে লাগলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরেই বিষ্ণু সরকার বললেন, তারপর কি হলো? তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এখন জামার বসন্ত গায়ে বেরোতে কালায় আমার এক দুঃসম্পর্কের মন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় আমায় না একটা সংবাদ, না কিছু। তারাই বলতে গেলে আমায় সংবাদ দেয়। আমি গিয়ে দেখতে পাওনি? না, এমনই জামার গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে ডালায় পাঠিয়ে দিয়েছে। যাক, বাদ দাও। তা চলো এবার যাওয়া যাক, বেলা তো অনেক হলো। তা চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধা হবে না। তারপর কয়েক মাস কেটে গেছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়েছে যে এরূপ শীত তারা কখনো সজ্ঞানে দেখেননি। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছেন। পুটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছে। রাধি বলল, আরো একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা দেখো, রাধি দোলায় কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে যে। রাধি, সরে এসে বসো মা। আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন ফোয়ানো হয় না? আয়, এই দিকে সরে আয়। গোলা তৈরি হয়ে গেলে খোলা আগুনে চড়িয়ে অন্নপূর্ণা গোলা ঢেলে মুচি দিয়ে চেপে ধরলেন। দেখতে দেখতে মিঠে আঁচে পিঠে টোপরের মতন ফুলে উঠল। ও মা দাও, প্রথম পিঠে কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। তবে একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠেছে। বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকচু লতার থলো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়ে রয়েছে। পুটি ও রাধি খিড়কি দোর খুলতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালে পুটি পিঠেখানা জোর করে হুড়িয়া ঝোপের মাথায় ফেলে দিল। তারপর চারিধারের নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পেয়ে ছেলে মানুষ পিছু হটে এসে খিড়কি দরজার মধ্যে ঢুকে পড়ে তাড়াতাড়ি দ্বার বন্ধ করে দিল। পুটি ও রাধি ফিরে আসলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করলেন, কি রে, দিলি? হ্যাঁ মা, তুমি আর বছর যেখানে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কেটে গেল। পিঠে গড়া প্রায় শেষ হয়ে এসেছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরে একটা কাঠঠোকরা পাখি ঠকর ঠকর শব্দ করছিল। তার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হয়ে পড়েছে। দুই বোনের খাবার জন্য কলার পাতা চিরতে চিরতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলে উঠল, দিদি বড় ভালোবাসত। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপর তাদের তিনজনেরই দৃষ্টি কেমন করে আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হয়ে পড়ল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির ললাভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে তার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়ে বেড়ে উঠেছে।
বর্ষার জল ও কার্তিক মাসের শিশির নিয়ে কচি কচি সবুজ ডকাগুলি মাচাতে সব ধরেনি, মাচা থেকে বেরিয়ে দুলছে সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে ছেছে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প পুঁই মাচা। সমাজ ও পরিবারের উদাসীনতা এবং যৌতুক প্রথার কবলে পড়ে এইভাবেই সম্ভাবনাময় জীবনগুলি অকালে ঝরে যায়। এরূপ অসংবেদনশীলতার বিরুদ্ধে নীরব প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়ুক সকলের মধ্যে। বিভিন্ন চরিত্রে সৌমিক, রুদ্রাক্ষী, স্বর্ণেন্দু, শিবাংশ, সঞ্চিতা ও স্বর্ণদীপ। পরিকল্পনা ও পরিচালনায় রুদ্রাক্ষী, শব্দ সম্পাদনা ও আবহ সঙ্গীতে টিম বৈঠক। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এরকম আরও গল্প আস্বাদন করতে বৈঠক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছায়। দেখা হবে আরও একটি নতুন গল্পে। ততক্ষণের জন্য বই পড়ুন এবং অন্যদের বই পড়তে উৎসাহিত করুন। আপনাদের একটি ছোট্ট প্রয়াস লেখকের মনে নতুন প্রাণের সঞ্চার ঘটাতে পারে। মনে রাখবেন, জীবনটা বইয়ের পাতার মতো, যতই উল্টাবেন ততই নতুনত্বের স্বাদ পাবেন।